দেখো এই প্রশ্নে বলছে কোনটি জারক নয়। জারক নয় তাহলে কি হবে? বিজারক। তাহলে এই নিচের কোনটিতে হচ্ছে বিজারক অপশনগুলোর ভেতর আছে সেইটা বের করতে বলছে। দেখো কি বলতে বলছে, বিজারক কোনটি এইটা আমাদের বের করতে বলছে। বিজারক কারা হয়? যারা জারণ ইলেকট্রন ছাড়ে তারা হচ্ছে বিজারক। যারা হচ্ছে ইলেকট্রন ছাড়ে মানে যাদের জারণ ঘটে তারা হচ্ছে বিজারক। জারণ কখনো হয় মান যাদের হচ্ছে বৃদ্ধি পায়, জারণ মান বৃদ্ধি পায় তারা হচ্ছে বিজারক। কমবে না কিন্তু এই বিজারক যারা, তাদের কিন্তু জারণ মান কমলে হবে না, জারণ মান বৃদ্ধি পাওয়া লাগবে। এখন অপশনগুলোর ভিতর দেখবো যে কোনগুলো হচ্ছে, কোনটা হচ্ছে জারণ মান বৃদ্ধি পায়, কমে না। এ নাম্বার অপশনে যদি চেক করে দেখো, এ নাম্বার অপশনে আছে হচ্ছে MnO2। এখানে ম্যাঙ্গানিসের দেখো জারণ মান কত হবে? আমরা জানি অক্সিজেনের একটার জারণ মান হচ্ছে -2, যেহেতু দুইটা অক্সিজেন আছে -4 হবে, তাহলে ম্যাঙ্গানিসের অবশ্যই +4 হবে। এবার চেক করে দেখো তো ম্যাঙ্গানিসের জারণ মান কত কত হতে পারে। আমরা জানি হচ্ছে ম্যাঙ্গানিস +2 আয়ন হতে পারে, আবার ম্যাঙ্গানিস হচ্ছে +4 আয়ন হতে পারে, আবার ম্যাঙ্গানিস হচ্ছে 7+ হতে পারে। এবার দেখো তো এইখানে আছে 4 থেকে হচ্ছে ম্যাঙ্গানিজ জারণ মান বাড়তে পারে, আবার দেখো কমতেও পারে, কিন্তু 4 থেকে কিন্তু +2 হতে পারে, মানে কমতেও পারে। কি বলছি, জারণ সংখ্যা মানে বিজারক তারা হবে যাদের জারণ মান সবসময় বৃদ্ধি পাবে, কখনো কমলে হবে না। তাহলে এ নাম্বার অপশনটা হবে না। এবার বি নাম্বার অপশন আসে, দেখো বি নাম্বার অপশনে দিয়ে আছে হচ্ছে CO, কার্বন মনোঅক্সাইড। এইখানে দেখো হচ্ছে অক্সিজেনের জারণ মান -2 আর কার্বনের জারণ মান কিন্তু তাহলে +2 অবশ্যই হবে। এবার আমরা চেক করবো, দেখো কার্বনের যোজনী কিরকম পরিবর্তনশীল যোজনী হতে পারে। কার্বন কিন্তু C2+ হতে পারে, আবার কার্বন কিন্তু C4+ এরকম আয়ন হতে পারে। তাহলে দেখো তো এই 4 থেকে কিন্তু হচ্ছে মানে +2 থেকে কিন্তু +4 যেতে পারে, কার্বনের হচ্ছে জারণ মান কিন্তু বৃদ্ধি পেতে পারে, বাট কমতে কিন্তু পারে না। তাহলে কি বলছে, বিজারক সেইটাই হবে যার জারণ মান সবসময় বৃদ্ধি পাবে, কখনো কমতে পারে না। তাহলে দেখো সবসময় বৃদ্ধি পাবে, কিন্তু এখানে কিন্তু কার্বনের জারণ মান 2 থেকে 4 হতে পারে। তাহলে কি বলছে, জারণ মান যেটা বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে কারেক্ট আনসার। তাহলে দেখো এই বি নাম্বারে সবসময় কার্বনের এইটার বৃদ্ধি পাবে জারণ মান, সেহেতু বি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। সি এবং ডি নাম্বার অপশনে দেখো কেন হবে না। দেখো এখানে আছে আয়োডিন 2, এটা একটা অণু আকারে আছে, অণু আকারে এর জারণ মান কিন্তু হচ্ছে 0 হয়। আবার কিন্তু এই আয়োডিন কিন্তু আয়োডিন মাইনাস আয়নও হতে পারে। দেখো তো 0 থেকে মাইনাস আয়ন হয়েছে মানে কমছে, কমলে কিন্তু সেটা কিন্তু হচ্ছে বিজারক হবে না, অবশ্যই জারণ মান বৃদ্ধি পেতে হবে। তাহলে এই জন্য এটা হবে না। এবার ডি নাম্বার অপশন আসে, দেখো ডি নাম্বার আছে হচ্ছে H2O2। এইখানে দেখো হচ্ছে অক্সিজেনের জারণ মান এখানে কিন্তু হচ্ছে -1 হবে। এই অক্সিজেনের জারণ মান থেকে কিন্তু আমরা জানি হচ্ছে অক্সিজেন 2- এইটা হতে পারে, তাহলে -1 থেকে -2 হচ্ছে কমতেছে, তাহলে এই জন্য এইটা হবে না। সো আশা করি ডিটেইলসে বুঝালাম যে কোনটি জারক নয়, তাহলে কোনটি বিজারক। বিজারক সেইটা হবে যার জারণ মান সবসময় বৃদ্ধি পাবে, কমলে হবে না। এর ভিতর দেখো এই বি নাম্বার অপশনটাই হচ্ছে এর জারণ মান খালি বৃদ্ধি পায়, বাকিগুলোর কিন্তু জারণ মান কমে। এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার। আশা করি বুঝতে পারছো, আর এরকম প্রশ্ন মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে এই বিক্রিয়ায় বিজারক কোনটি। সো বিজারক কোনটি এটা বের করার আগে আমাদের একটা থিওরি জানতে হবে, বিজারক কারা হয়। বিজারক বিজারক হচ্ছে যাদের জারণ ঘটে, যাদের জারণ ঘটে, আর যাদের জারণ ঘটে তাদের কিন্তু জারণ মান কি হয়, তাদের জারণ মান বৃদ্ধি পায়, জারণ মান বৃদ্ধি পায়। তাহলে আমরা চেক করব যে কোনটার জারণ মান বৃদ্ধি পাইছে, বেশি হয়েছে, সেইটা হচ্ছে বিজারক। বুঝছো? দেখো এইখানে হচ্ছে কপার সালফাইড, এই সালফাইডের হচ্ছে যোজনী হচ্ছে -2, তাহলে কপারের যোজনী কিন্তু +2 হবে। কারণ কারণ হচ্ছে দুইটা
যৌগ যখন একসাথে একত্রিত থাকে এদের যোগফল কিন্তু 0 হতে হবে, তাহলে এটা -2 হলে এটা +2 হবে। এবার দেখো এইখানে হচ্ছে আমরা জানি পটাশিয়ামের জারণ মান 1 আর আয়োডিনের জারণ মান তাহলে -1 হবে। এইখানে দেখো Cl2 মানে একটা ক্লোরিনের একটা অণু গঠন করে, অণু অবস্থায় জারণ মান হচ্ছে 0। আবার এইখানে দেখো I2 এখানে হচ্ছে অণু গঠন করছে, এরও জারণ মান হচ্ছে 0। এইখানে দেখো হচ্ছে আমাদের সালফাইটের জারণ মান হচ্ছে -2, তাহলে এইখানে এইটারও জারণ মান হবে +2, বাট এইখানে দেখো দুইটা হচ্ছে আছে, দুইটা হচ্ছে পটাশিয়াম আছে, তাহলে এর জারণ মান হবে +1। এবার চেক করবে দেখো কোন জায়গায় জারণ মান বৃদ্ধি পাইছে, কোনটাতে। দেখো এইখানে কপারের জারণ মান ছিল হচ্ছে +2, এইখানে এই পাশে হচ্ছে কোপার নাই, তাহলে এইটা নিয়ে আমরা কাজ করবো না। এখানে সালফেটের জারণ মান ছিল হচ্ছে -2, এইখানেও -2 আছে, এটা দর্শক আয়ন। এখানে দেখো পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1 ছিল, আর এই পাশে আছে 1 আছে, এটাও সেম আছে, বৃদ্ধি পায়নি। এইখানে দেখো আয়োডিনের জারণ মান ছিল হচ্ছে -1, এই পাশে আসে হয়েছে 0, মানে মাইনাস মান থেকে 0 হয়েছে, তাহলে বৃদ্ধি পাইছে। এইখানে দেখো -1 থেকে হচ্ছে 0 হয়েছে, তাহলে কি হয়েছে, তাহলে কিন্তু আয়োডিন হচ্ছে জারণ মান বৃদ্ধি পাইছে। তাহলে তাহলে বলছে নিচের কোনটি বিজারক, তাহলে বিজারক কোনটি হচ্ছে আয়োডিন মাইনাস কিনতে হবে, আয়োডিন মাইনাস, এইটা হচ্ছে বিজারক। সো অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে কোন গ্যাস দ্বয়ের ব্যাপনের হার সমান হবে। সো ব্যাপনের হার কখন সমান হবে, আমরা জানি ব্যাপনটা নির্ভর করে হচ্ছে আণবিক ভরের উপর। যে দুইটা মৌলের আণবিক ভর দুইটা সেম হবে সেটা কিন্তু ব্যাপনের হার বেশি হবে, মানে সমান হবে। আর আণবিক ভর যত বেশি তার ব্যাপনের হার কম, আর আণবিক ভর যত কম তার ব্যাপনের হার বেশি। আর যেহেতু সমান বলছে, সমান কখন হবে, দুইটা গ্যাসের আণবিক ভর যখন সেম হবে তখন হচ্ছে ব্যাপনের হারও সেম হবে। তাহলে আমরা অপশনগুলো চেক করে দেখি কোন দুইটা মৌলের যৌগের হচ্ছে ভরটা সেম। এ নাম্বার অপশনে চেক করে দেখো, এ নাম্বার আছে হচ্ছে N2, আরেকটা আছে CO। তাহলে দেখো N2, আমরা জানি নাইট্রোজেনের একটি ভর হচ্ছে 14, আর এখানে দুইটা নাইট্রোজেন আছে, তাহলে হবে হচ্ছে 28। আর এইখানে যদি হিসাব করে দেখো, এখানে কার্বনের ভর হচ্ছে 12, আর অক্সিজেনের ভর হচ্ছে কত, অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে 28। তাহলে দেখো এ নাম্বার অপশনে মিলে যাচ্ছে, এইটার আর এইটার ভর হচ্ছে সেম, তাহলে এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো বি সি ডি তোমরা চেক করে দেখতে পারো। আমি আরেকটা দেখে দেখো, বি নাম্বার অপশনে চেক করে দেখবো। দেখো আর এই তিনটার ভিতরে একটা দুইটার ভর কিন্তু সেম হবে না। এখানে আছে হচ্ছে N2, আর এখানে আছে হচ্ছে CO4। এখানে দেখো নাইট্রোজেনের একটা ভর 14 আর দুইটা আছে, তাহলে হবে 28। আর এখানে দেখো অক্সিজেন আছে, সরি কার্বন আছে একটা, কার্বনের একটার ভর হচ্ছে 12, প্লাস এখানে অক্সিজেন আছে কয়টা, চারটায়, একটার ভর হচ্ছে 16, তাহলে চারটার ভর হচ্ছে গুণ হবে, তাহলে 64, তাহলে এখানে কত হয় 76। দেখো এইটা আর এইটা ভর হচ্ছে সেম হলো না। আর তোমরা এইটা আর এইটাও এগুলো চেক করে দেখতে পারো যে সেম আসবে না। সো এই নাম্বারে দুইটা যৌগের হচ্ছে ভর সেম আসবে, এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন বলছে দ্রবণের ঘনমাত্রা H+ ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে এত মোলার হলে POH এর মান কত। সো দেখো এখানে H+ এর ঘনমাত্রা দেয়া আছে, এখান থেকে আমরা হচ্ছে PH প্রথমে বের করব, সেখান থেকে আমরা POH বের করব। আমরা জানি হচ্ছে PH সমান সমান মাইনাস লগ H+ এর ঘনমাত্রা। তাহলে দেখো এখানে মাইনাস লগ H+ এর ঘনমাত্রা কত দেয়া আছে, 1 গুণন 10⁻⁻⁴। 1 এর সাথে গুণ করলে এইটা হবে। এবার দেখো আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে, সেহেতু দেখো লগের যদি পাওয়ার থাকে সেটা কিন্তু আমরা সুবিধার্থে সামনে নিয়ে আসতে পারি। এখানে মাইনাস আছে, এই -4 সামনে নিয়ে আসলে +4 হবে, আর এখানে আসবে হচ্ছে লগ, এটা হচ্ছে ভিত্তি হচ্ছে 10, আর দেখো লগ 10 এর মান হচ্ছে 1। সো 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে, এটা আমরা কি বললাম, অতএব PH এর মান পাইলাম।
বাট পিএইচ কিন্তু বের করতে বলছে হচ্ছে পিওএইচ। আবার আমরা জানি হচ্ছে পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ ইকুয়াল হচ্ছে 40, বা পিওএইচ সমান সমান হবে হচ্ছে 14 মাইনাস পিএইচ। তাহলে দেখো 14 মাইনাস পিএইচ এর মান কত পাইছি, পিএইচ এর মান পাইছি 4, তাহলে 14 থেকে যদি 4 মাইনাস করি তাহলে হচ্ছে 10। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে পিওএইচ এর মান হচ্ছে 10, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। এখন এই প্রশ্নে বলছে কোনটি পোলার অণু। পোলার অণু কি? পোলার অণু হচ্ছে হাইড্রোজেন বন্ধন যারা গঠন করে তারাই মূলত প্রধান পোলার অণু হয়ে থাকে। হাইড্রোজেন বন্ধন কাদের সাথে গঠন করে? হাইড্রোজেনের সাথে হচ্ছে যাদের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়, মানে হচ্ছে ফ্লোরিন, মানে FON, এভাবে মনে রাখবা। হাইড্রোজেনের সাথে যদি ফ্লোরিন অথবা অক্সিজেন বা নাইট্রোজেন বন্ধন গঠন করে তারাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করে, আর হাইড্রোজেন বন্ধন যারা গঠন করে তারা হচ্ছে পোলার অণু। এইখানে দেখো এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে নাই, মানে হাইড্রোজেন অণু নাই। এখানে দেখো হাইড্রোজেন অণু নাই, এখানে দেখো ফ্লোরিন আছে, অধিক তড়িৎ ঋণাত্মকতার মৌল আছে, বাট এখানে কিন্তু হাইড্রোজেন। বাট বি নাম্বার অপশনে দেখো NH3, এখানে কিন্তু হাইড্রোজেন আছে এবং এখানে কিন্তু হচ্ছে নাইট্রোজেনও আছে, মানে অধিক তড়িৎ ঋণাত্মকতার মৌলটাও আছে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার NH3, এটা হচ্ছে পোলার অণু। দেখো এই প্রশ্নে বলছে ন্যানো কণার আকারের পরিসর হচ্ছে, এটা থিওরিটিক্যাল প্রশ্ন, মনে রাখবা হচ্ছে ন্যানো কণার আকার হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার, এটা হচ্ছে পরিসীমা। 1 থেকে 100 পর্যন্ত ন্যানোমিটার, এটা হচ্ছে ন্যানো কণার পরিসীমা, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্ন বলেছে হচ্ছে পানিতে অস্থায়ী ক্ষরতার জন্য কোন যৌগটি দায়ী। সো কি বলছে, অস্থায়ী ক্ষরতা হচ্ছে যেখানে দেখবা হচ্ছে বাইকার্বনেট যৌগ থাকবে, CO3 মাইনাস, এরকম বাইকার্বনেট যৌগ যেখানে থাকবে, যৌগগুলো যেখানে থাকবে সেটা হবে কারেক্ট অ্যান্সার। দেখো বি নাম্বার অপশনে কিন্তু দেখো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট যৌগটা আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে পানিতে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী। বলেছে হচ্ছে NH4+ এর আকৃতি কি রকম হবে। সো আকৃতি কিভাবে বের করি, আমরা বের করি হচ্ছে X সমান সমান হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ ইলেকট্রন কয়টি আছে, সর্বশেষ কক্ষতে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে। এখানে দেখো এই যৌগে কিন্তু হচ্ছে নাইট্রোজেনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হবে, আর এখানে নাইট্রোজেনের দুইটা কক্ষ, প্রথম নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, মানে তার 7টি ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে 2টা, আর দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 5টি। তাহলে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। এরপর প্লাস হচ্ছে একযোজী মৌল, এখানে দেখো হাইড্রোজেনের যোজনী কিন্তু 1, এখানে হাইড্রোজেন কয়টা আছে 4টা, তাহলে হবে 4। এরপর হবে হচ্ছে এখানে দেখো হচ্ছে এটা একটা ক্যাটায়ন, ক্যাটায়ন কয়টা আছে 1টা, ক্যাটায়ন থাকলে বিয়োগ হবে, আর এখানে যদি মাইনাস আয়ন থাকতো সেটা যোগ হতো, বুঝছো। তাহলে যদি এখানে হিসাব করে দেখো হাফ ইনটু এখানে হচ্ছে 9 মাইনাস 8 মানে হচ্ছে, সরি 9 মাইনাস 1 মানে হচ্ছে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, এই x এর মান যে 4 আসলো, x এর মান 4 মানে হচ্ছে এটা হচ্ছে sp3 সংক্রায়ন ঘটে, এই যৌগে sp3 সংক্রায়ন ঘটে, আর sp3 সংক্রায়ন ঘটলে হচ্ছে সেটার আকৃতি হয় হচ্ছে চতুস্থলকীয়, চতুস্থলকীয়। আর এই চতুস্থলকীয়কে ইংরেজিতে বলা হচ্ছে টেট্রাহেড্রাল। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে টেট্রাহেড্রাল, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। প্রশ্নে বলছে একই তাপমাত্রা ও চাপে কত গ্রাম হাইড্রোজেন সালফেট অর্থাৎ H2S এর আয়তন 56 গ্রাম নাইট্রোজেন আয়তনের সমান হবে। সো দেখো এই প্রশ্নে কি কি সেম আছে, দুইটার একই তাপমাত্রা একই চাপ এবং উভয়ের আয়তনই সেম হয়, তাহলে হচ্ছে টিপি আর হচ্ছে ভিটা কিন্তু সেম। আমরা জানি হচ্ছে আদর্শ গ্যাসের ফর্মুলা থেকে পি ভি সমান সমান হচ্ছে এন আর টি, তাই তো।
এখানে আমাদের কি বের করতে বলছে, কত গ্রাম W0 বের করতে বলছে কিন্তু। তাহলে দেখো পিভি আমরা এন মোল সংখ্যাকে লিখতে পারি W/M, আর হচ্ছে আর টি। এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে কি কি কনস্ট্যান্ট সেগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসি। এইখানে দেখো তাপমাত্রা, চাপ এবং আয়তন কিন্তু কনস্ট্যান্ট, বা পি ভি টিটা হচ্ছে কনস্ট্যান্ট, এই পাশে আনলাম। এমন হচ্ছে দেখো হচ্ছে আর যে আছে আরো কিন্তু আর এর মানও কিন্তু ফিক্সড একটা কনস্ট্যান্ট মান 8.31, এটাওকে বাম পাশে আনলাম। তাহলে ডান পাশে কি থাকে, ডাব্লিউ আর হচ্ছে এম, এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মান যেহেতু এখন এই দুইটারই এইটুকু সেম, তাহলে আমরা কি লিখতে পারবো, এখান থেকে একটা সম্পর্ক লিখতে পারবো। দেখো W1 ডিভাইডেড হচ্ছে M1 ইকুয়াল হচ্ছে W2 ডিভাইডেড হচ্ছে M2। এখন ওয়ান গুলো W1 এর M1 কোনটা ধরবো, দেখো H2S যেটা আছে এটা হচ্ছে 1, H2S এইটার ক্ষেত্রে আমরা 1 এই ফর্মুলা বসাবো। আর নাইট্রোজেন N2 যেটা আছে সেটাকে আমরা হচ্ছে 2 এই ফর্মুলাটা বসাবো। তাহলে দেখো আমাদের কি বের করতে বলছে, কত গ্রাম H2S, মানে এইটারে আমাদের ভর বের করতে বলছে। তাহলে W1 আমরা বের করব, বা W1 বের করব, এভাবে লিখে দিলাম। আর M1 এইটার দেখো আণবিক ভর কত, হাইড্রোজেনের হচ্ছে 2 আর সালফারের হচ্ছে 32, 2 আর 32 হচ্ছে 34। আর এই পাশে দেখো W2 দেয়া আছে, W2 নাইট্রোজেনের ক্ষেত্রে W2 এর মান হচ্ছে 56 গ্রাম কিন্তু দেয়া আছে, ডিভাইড হচ্ছে M2। M2টা হচ্ছে আণবিক ভর হচ্ছে, এখানে নাইট্রোজেনের আণবিক ভর কত, N2, নাইট্রোজেনের একটা ভর হচ্ছে 14, তাহলে দুইটা নাইট্রোজেন আছে, তাহলে এটা হবে হচ্ছে 28। সো 56কে 28 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, অতএব W1 এর মান আসবে 2, এই পাশে আছে, এটা এই পাশে গেলে গুণ হবে, 34 এর সাথে যদি 2 গুণ হয় তাহলে হবে হচ্ছে 68 গ্রাম। এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 68 গ্রাম H2S। তাহলে W2 মানে H2S এর ভর কত গ্রাম হতে হবে, 68 গ্রাম। কিন্তু একটা জিনিস খেয়াল করো, অপশনে কিন্তু টাইপিং আমি মিস্টেক করে নিই, যে প্রশ্ন যখন করা হয়েছে তখন টাইপিং মিস্টেক করেছে, এককটা কিন্তু হচ্ছে গ্রাম হবে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, 68 এখানে কিন্তু গ্রাম হবে। তোমাদের বইয়েও দেখতে পারো, বা যদি সংশোধন করে তাহলে এখানে গ্রাম দিবে। তো অ্যান্সার হবে হচ্ছে 68 গ্রাম। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে কোনটি সবচেয়ে দুর্বল অ্যাসিড। দেখো এগুলো কিন্তু সবগুলো COH আছে, COH আছে, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। বাট এদের ভেতর সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি, সো এগুলোর ভেতর যখনই ক্লোরিন দেখবা, ক্লোরিন হচ্ছে বাকিগুলোর থেকে দুর্বল অ্যাসিডের ভেতর থেকে তুলনামূলক ওদের থেকে সক্রিয় হয়, মানে সবল হয়। তাহলে সি নাম্বার এবং ডি নাম্বার এগুলোর ভেতর হচ্ছে তুলনামূলক বাকিগুলোর থেকে হচ্ছে সবল। আর বাকি কোনটা থাকে, বাকি এইটা আর এইটা থাকে। আর এইটা, এই দুইটার ভিতর হচ্ছে সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা, সবচেয়ে দুর্বল অ্যাসিড মনে রাখবা হচ্ছে HCOH, দুইটা আছে মনে রাখবা হচ্ছে এই বাকি দুইটার ভেতর এইটা হচ্ছে দুর্বল বেশি, এইটা হচ্ছে CH3COH, ইথানিক অ্যাসিড হচ্ছে এর থেকে দুর্বল। তাহলে এই প্রশ্নের অ্যান্সার বলতে সবচেয়ে দুর্বল কোনটা, CH3CO2H, এই বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নে বলছে কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। দেখো স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে অ্যালকোহল যে আছে, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। কেন, অ্যালকোহল গুলো পানির সাথে হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করে, এই কারণে হচ্ছে অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে স্ফুটনাঙ্ক বেশি আছে। দেখো এইটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকোহল না, এইটা একটা অ্যালকোহল, OH আছে, এখানে OH আছে, তাহলে অ্যানসার এই দুইটার ভিতরে একটা হবে। দেখো সি, বি নাম্বার অপশনে দেয়া আছে হচ্ছে CH3, বি নাম্বার অপশন হচ্ছে C2H5OH, আর ডি নাম্বার অপশনে দেয়া আছে হচ্ছে CH3OH। এখানে দেখো OH মূলক আছে, এই দুইটা অ্যালকোহল। বাট কোনটা হচ্ছে বেশি হচ্ছে স্ফুটনাঙ্ক থাকবে,
দেখো এইটার কিন্তু সি দুইটা আছে আর এইটার হচ্ছে সি একটা আছে, আর তুলনামূলক এর হচ্ছে শক্তি বেশি হয় আর এইটার তুলনামূলক শক্তি কম হয়, সেহেতু এই ইথানল যে আছে, ইথানলের হচ্ছে স্ফুটনাঙ্ক এইটার থেকে, এটা মিথানল থেকে ইথানলের হচ্ছে স্ফুটনাঙ্ক বেশি, তাহলে অ্যান্সারটা হবে ইথানল, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। তড়িৎ মানে ক্যারামেলের সংকেতটা হচ্ছে Ag2Cl2, এটা মুখস্থ লিখবা, Ag2Cl2। দেখো বি নাম্বার অপশনের সাথে মিলেছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলছে কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না, মনে রাখবা হচ্ছে শিক্ষা পরীক্ষায় হচ্ছে ধাতুগুলো হচ্ছে শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয়, মানে ক্যাটাইন গুলো, ক্যাটাইনের ভিতর দুইটা হচ্ছে মনে রাখবা হচ্ছে শিক্ষা পরীক্ষায় হচ্ছে বর্ণ দেয় না, বেরিলিয়াম 2+ আর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এই দুইটা মৌল হচ্ছে শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। তাহলে দেখো এই দুইটার ভিতর কোন অপশনটা আছে, ম্যাগনেসিয়াম 2+ আছে, সব ম্যাগনেসিয়াম 2+, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নে বলছে কোন মৌলতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে, মানে সর্বোচ্চ সংখ্যক বেজোড় ইলেকট্রন কোনটাতে আছে, কোন কোন মৌলটিতে আমরা চেক করব। দেখো প্রথমে এ নাম্বার অপশনে আছে হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের আমরা জানি হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এর যদি ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s 2s 2p, তাহলে দেখো এখানে হবে 2, এখানে হবে 2 4, আর এখানে হবে হচ্ছে 4। এখন দেখো শেষ কক্ষপথে এস এর হচ্ছে অরবিটাল একটা হবে, আর পি ক্ষেত্রে হচ্ছে 3টা ঘর হবে, 1 2 3, মানে সর্বোচ্চ ইলেকট্রন 6টা থাকে, আর দুইটা করে থাকতে পারে। তাহলে দেখো এখানে এস এর ক্ষেত্রে এভাবে এক করে থাকবে, আর এখানে 4টা ইলেকট্রন, 1টা 2টা 3টা, সর্বশেষ আবার উল্টাভাবে ঢুকবে। তাহলে দেখো তো সর্বশেষ কক্ষপথে অক্সিজেনের ক্ষেত্রে আমরা কয়টা অযুগ্ম ইলেকট্রন পাইলাম, 2টা। এইবার হচ্ছে বি নাম্বার অপশন চেক করে দেখা যাক। দেখো বি নাম্বার অপশন যদি চেক করে দেখো আছে হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। এটা যদি একটু বিন্যাস করি, আর্গন মানে 18 পর্যন্ত এভাবে যাবে, এরপরে হবে হচ্ছে 3t আর হচ্ছে 4s। এইটুকু পর্যন্ত 18টা ইলেকট্রন যায় আর্গন পর্যন্ত। এরপরে কয়টা হওয়া লাগবে, এরপরে s অরবিটালে একটা ইলেকট্রন যায়, আর এখানে যাবে হচ্ছে 5টা। এটা কিন্তু ব্যতিক্রমী মৌল, আউফাই নীতি অনুযায়ী এটা কিন্তু ব্যতিক্রমী হচ্ছে মৌল হয়। যাই হোক, তাহলে দেখো এই এস এর ক্ষেত্রে, আচ্ছা এটা একটু দূরে লিখি, 4s1, এই এস এর ক্ষেত্রে একটা ঘর, আর ডির ক্ষেত্রে কিন্তু 10টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে 5টা ঘর হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। এসে একটা আছে দিলাম, এখানে আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এইখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা থাকে দেখো, এখানে 5 আর 1 5 আর 1 হচ্ছে 6, অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে 6টা। নাইট্রোজেনের ক্ষেত্রে চেক করে দেখো, সি নাম্বার অপশন চেক করে দেখো, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, এর ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s 2s 2p, তাহলে এখানে হবে 2 4 3 7। তাহলে দেখো এইখানে দেখো যদি হিসাব করে এর কয়টি অযুগ্ম ইলেকট্রন থাকে, এর একটা ঘর, এস এর হচ্ছে 3টা ঘর, তাহলে এস আছে 2টা, তাহলে 1টা 2টা, এর আছে 3টা, 1টা 2টা 3টা, এখানে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 3টা। আর অনুরূপভাবে কোপারে চেক করে দেখতে পারো, কোপারেও হচ্ছে কোপারে হচ্ছে এই যে ক্রোমিয়াম যে আছে 6টা অযুগ্ম ইলেকট্রন থাকে, এর থেকে কম আসবে, তাহলে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে হচ্ছে ক্রোমিয়ামে 6টি। এটা মুখস্থ রাখবে এই প্রশ্নটা। এই প্রশ্নে হচ্ছে এইটার সাথে এইটা বিক্রিয়া করে আর একটা যৌগ উৎপন্ন করছে, আর যৌগটা কি এটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এইখানে আছে হচ্ছে, দেখো মিথাইল মূলকের সাথে হচ্ছে ব্রোমিন আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি CH3 ব্রোমিন Br প্লাস এইখানে দেখো C6H5, এটা কিন্তু একটা বেনজিন বলয়, আর এই বেনজিনের সাথে হচ্ছে
ব্রোমিন আছে, মানে হচ্ছে ব্রোমো বেনজিন, কিন্তু এটাকে আমরা এভাবে লিখতে পারি, বেনজিন বলার পর কি আছে, ব্রোমিন কিন্তু আছে। আর প্লাস হচ্ছে এন এ, মানে সোডিয়াম বিক্রিয়া যদি ডাই ইথার দ্বারা, এই ডাই ইথার দ্বারা বিক্রিয়া যদি করা হয় তাহলে কি হয় দেখো, এইখানে আছে হচ্ছে, এইখানে একটা ব্রোমিন আছে, এইখানে একটা ব্রোমিন আছে, আর এইখানে সেই জন্য আমাদের দুইটা সোডিয়াম লাগবে। এই দুইটা সোডিয়ামের সাথে এ ব্রোমিন আর এ ব্রোমিন বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে 2NaBr, 2 সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। আর অবশিষ্ট আর কি থাকে দেখো, এইটা চলে যায়, এইটা চলে যায়, এইটা চলে যায়, অবশেষ থাকে হচ্ছে বেনজিন বলয়। আর এইটা কিন্তু থাকে, এই এই মিথাইল মূলকটা হচ্ছে এই বেনজিন বলয়ের পরে চলে আসবে, প্লাস আর উৎপন্ন হবে হচ্ছে এই বেনজিন বলয়, এই বেনজিন বলয়ের পরে চলে আসবে কোনটা, এই মিথাইল মূলকটা চলে আসবে CH3। আর এইটা কি বলে বলো তো, এটা নাম বলে এক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে টুলুইন, এটা কিন্তু হচ্ছে টুলুইন। তাহলে আরটা কি তৈরি হলো, আরটা হচ্ছে টুলুইন তৈরি হলো। এর আণবিক সংকেত যদি, এই টুলুইনের আণবিক সংকেত যদি লিখি তাহলে হবে হচ্ছে C6H5CH3। আর এই বিক্রিয়াটা একটা উৎস বিক্রিয়া, এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, সো আরটা হচ্ছে টুলুইন। এটা সাথে দেখো আমাদের বি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নে বলছে এলডিহাইডের সাথে যদি ফেলিং দ্রবণ বিক্রিয়া করা হয় তাহলে একটা লাল অধক্ষেপ পড়ে, বিক্রিয়াটি কি ধরনের? সো এলডিহাইডটা কি, এলডিহাইড হচ্ছে আর CHO প্লাস, এলডিহাইডের সাথে কি ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণটা কি, ফেলিং দ্রবণটা হচ্ছে কোপার হাইড্রোক্সাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করা হয় তাহলে এখানে যে এক লাল অধক্ষেপ পড়ে, সেই লাল অধক্ষেপটা হচ্ছে কোপার অক্সাইড, মানে এইটাই লাল অধক্ষেপ পড়ে। এখন এই প্রশ্নে বলছে হচ্ছে এই বিক্রিয়াটি যে ঘটলো, এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? জুট বিক্রিয়াটি মূলত হচ্ছে যেখানে ডাবল বন্ড থাকে সেখানে প্রধানত জুট বিক্রিয়া ঘটে, বাট এইখানে দেখো সিঙ্গেল বন্ড, এখানে কিন্তু ডাবল বন্ড নাই। এরপর বি নাম্বার অপশনে দেওয়া হচ্ছে রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়াটা কি? রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা আমি এখানে দেখি তো, চেক করে দেখি তো এখানে জারণ বিজারণ ঘটছে কিনা, জারণ বা বিজারণ কোনো কিছু ঘটছে কিনা, বা রেডক্স বিক্রিয়া কিনা। এইখানে দেখো আমরা এইটার নিয়ে কাজ করবো, কারণ এখানে কোপার আছে, এখানে কোপার আছে। এইখানে দেখো হচ্ছে কোপারের জারণ মান 2 হবে, কেন +2 হবে? কারণ OX এর জারণ মান -1, এখানে দুইটা OH আছে তাহলে -2 হবে, তাহলে কোপারের অবশ্যই +2 হবে। এবার এইখানে চেক করে দেখে এই কোপারের জারণ মান কত হবে, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 আর কোপারের জারণ মান +2 হতে হবে, কিন্তু এখানে কিন্তু দুইটা কোপার আছে সেহেতু কোপারের জারণ মান হচ্ছে 1। তাহলে দেখো এইখানে জারণ মান ছিল 2, এইখানে জারণ মান কিন্তু 1 হয়েছে, মানে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে। তাহলে এইখানে কি করছে, ইলেকট্রন জারণ মান কিন্তু কমছে, তাহলে কি হয়েছে, বিজারণ কিন্তু ঘটছে, বিজারণ এখানে হয়েছে। আর তাহলে কি এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া হয়েছে, ইলেকট্রন আদান প্রদান হয়েছে, সো এইটা একটা রেডক্স বিক্রিয়া, আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে ফেনলিক OH গ্রুপ নির্ণয় করতে কোনটি ব্যবহার করা হয়? সো ফেনলিক OH মানে এটা হচ্ছে ফেনল শনাক্তকরণ বা ফেনলের গ্রুপ নির্ণয় করতে কোনটি ব্যবহার করা, মানে এই কোনটি ব্যবহার করা, এটা হচ্ছে ফেনলিক OH মানে হচ্ছে ফেনল। এর যদি সংকেতটা আঁকায়, গাঠনিক সংকেতটা এরকম হবে, ওপরে হচ্ছে OH মূলক হবে, বেনজিনের উপরে হচ্ছে OH মূলক, এটা একটা ফেনল। আর ফেনলকে শনাক্ত করার জন্য হচ্ছে FeCl3 ব্যবহার করা হয়। ব্যবহার করার পরে দেখো এখানে যদি বিক্রিয়া করে তাহলে কি ঘটে, দেখো এইখানে H+ আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এখানে ক্লোরিন আছে, ক্লোরিন 3টা আর এখানে হাইড্রোজেনও 3টা বিক্রিয়া করবে, সেহেতু সামনে 3 হবে। তাহলে 3টা হাইড্রোজেনের সাথে 3টা ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করবে 3HCl,
Cl প্লাস আর অবশেষে কি থাকে এইখানে দেখো পড়ে থাকবে হচ্ছে 3 বেনজিন বলয়ের পরে OH মাইনাস থাকবে, মানে জাস্ট O মাইনাস থাকবে, আর এখানে কিন্তু ফেরাস থাকবে। তাহলে এইটার সাথে এইটা বিক্রিয়া করে এভাবে হবে ফেরাস বেনজিন বলয়, এর উপরে কিন্তু জাস্ট OH চলে গেছে দেখে O মাইনাস হবে আর 3 হবে, আর এইটা কিন্তু হচ্ছে অদক্ষেপ পড়বে। ও এখানে 3টা ছিল, এখানে 3টা হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হবে 3 কিন্তু হবে, আর এইটুকু পদক্ষেপ করবে। এখান থেকে বোঝা যাবে যে এটা একটা ফেনলিক দ্রবক শনাক্ত হয়েছে আর FeCl3 দ্বারা শনাক্তকরণ করা হয়। দেখো এই প্রশ্ন বলেছে কোন যৌগটি কার্বিন এমিন বিক্রিয়া দেয়। সো কার্বিন এমিন বিক্রিয়া দিবে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের সাথে, 1 ডিগ্রি অ্যামিনের সাথে হচ্ছে কার্বিন এমিন বিক্রিয়া দিবে। সো দেখো কোনটাতে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন আছে। সো নাইট্রোজেনের সাথে CH3 এই মূলক যে কয়টা থাকবে সেইটা হচ্ছে সেই কয়মূলক এমিন। একটা থাকলে 1 ডিগ্রি, দুইটা থাকলে 2 ডিগ্রি, তিনটা থাকলে 3 ডিগ্রি কার্বন এমিন। দেখো এ নাম্বার অপশনটা চেক করে দেখো, এ নাম্বার অপশনে আছে দেখো, এটা কিন্তু ভেঙে লেখা যায় C2H5 কেবল লিখতে পারি CH3 বন্ড CH2 এর সাথে হচ্ছে N। আমার বি নাম্বার অপশনকে একটু ভেঙে লিখে দেখো, এখানে এভাবে লিখতে পারি দেখো NH, এখানে কিন্তু CH2 দুইটা আছে, এই পাশে একটা দেই CH3, এই পাশে একটা দেই CH3। এবার সি নাম্বার অপশনে খেয়াল করে দেখো, সি নাম্বার অপশনে N এর সাথে 3টা কিন্তু 1 2 3 CH3 অ্যালকাইল মূলক আছে, CH3 আছে। আর ডি নাম্বার, আর এটা হচ্ছে মিথেন, এই আর নাইট্রোজেন নাই, এটা আমাদের অপশন নেওয়া লাগবে। তাহলে কি বলছি, 1 ডিগ্রি অ্যামিন যে এখানে থাকবে সেখানে কার্বন অ্যামিন বিক্রিয়া দেয়, আর কত ডিগ্রি অ্যামিন সেটা চিনব, নাইট্রোজেনের সাথে যত অ্যালকাইল মূলক আছে সেটা হচ্ছে ওই ডিগ্রি, মানে অত ডিগ্রি অ্যামিন। এখানে খেয়াল করো এই নাইট্রোজেনের সাথে কিন্তু একটাই কিন্তু হচ্ছে অ্যালকাইল মূলক আছে, CH আছে, তাহলে এইটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। এইখানে দেখো এই নাইট্রোজেনের সাথে এই পাশে একটা দুইটা হচ্ছে অ্যালকাইল মূলক আছে, তাহলে এইটা কিন্তু হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। আর এই নাইট্রোজেন দেখো এই একটা অ্যালকাইল মূলক, এই একটা অ্যালকাইল মূলক, এই একটা অ্যালকাইল মূলক, তিনটা অ্যালকাইল মূলক আছে, তাহলে এইটা কিন্তু হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। এখন প্রশ্নে কি বলছে, কার্বিল অ্যামিন কার সাথে বিক্রিয়া দেবে, 1 ডিগ্রি অ্যামিনের সাথে। তাহলে দেখো এ নাম্বার অপশনে জাস্ট 1 ডিগ্রি অ্যামিন আছে, তাহলে এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন বলেছে নিচের কোন যৌগটি অ্যামোনিয়া কাল সিলভার নাইট্রেটের সাথে সাদা পদক্ষেপ দেয়। সো অ্যামোনিয়া কাল সিলভার নাইট্রেটের সংকেত হচ্ছে AgNH3 আর এখানে হচ্ছে নাইট্রেট মূলক NO3। এই যৌগের সাথে সাদা পদক্ষেপ দেয় হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড বা অ্যালকাইন অন, বা আরো ভালোভাবে যদি বলি অ্যালকাইন ওয়ান, বা এইটার সাথে হচ্ছে একটা এইচ মূলক থাকতে হবে, বা এইটা হচ্ছে প্রান্তীয়তে থাকতে হবে, এই কয়েকটা কন্ডিশন যেটা মানবে সেইটার সাথে এইটা সাদা পদক্ষেপ দেয়। তাহলে দেখো এখানে দেখো ডাবল বন্ড আছে, আবার এইখানে হচ্ছে সিঙ্গেল বন্ড আছে, সো এ নাম্বার এবং ডি নাম্বার অপশন হবে না। এখন দেখো বি নাম্বার অপশনে ট্রিপল বন্ড আছে, এই সি নাম্বার অপশনে ট্রিপল বন্ড আছে, তাহলে কোনটা হবে দেখো, আমি কি বলছি, এই CH ট্রিপল বন্ড মানে কার্বন কার্বনের ট্রিপল বন্ডটা প্রান্তীয়তে থাকতে হবে। দেখো এইটাতে একটা প্রান্তীয়তে আছে আর এইটাতে কিন্তু প্রান্তীয়তে নাই। আর কি কন্ডিশন, অ্যালকাইন অন, এইটি করে দেখবা হচ্ছে অ্যালকাইন অনই হবে, আর এটা কিন্তু প্রান্তীয়তে আছে। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হবে হচ্ছে CH3CH2C ট্রিপল বন্ড CH। এটা কিন্তু দেখো কার্বনের কার্বন ট্রিপল বন্ড আছে, প্রান্তীয়তে হচ্ছে H আছে, আর এটা কিন্তু প্রান্তীয়তে আছে। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে বি নাম্বার। দেখো এই প্রশ্নে বলছে কোন যৌগটি কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এইখানে কি বলছে,
কেন্দ্র আকর্ষীটা কি? কেন্দ্র আকর্ষীটা হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন করে। তাহলে এই বিক্রিয়ায় বলছে, মানে এই প্রশ্নে বলছে নিচের মানে কোন বিক্রিয়াটি হচ্ছে নিউক্লিওফাইল প্রতিস্থাপন করে। মানে নিউক্লিওফাইল মানে কি? নেগেটিভ, একটা নেগেটিভ আরেকটা নেগেটিভকে প্রতিস্থাপন করে। কোন বিক্রিয়াটি করে? আচ্ছা, এ নাম্বার অপশন যেটা সেটা চেক করে দেখো। ইথাইল ক্লোরাইডের সংকেত এভাবে লিখতে পারি CH3CH2 প্লাস হচ্ছে Cl। এইটার সাথে যদি আমরা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করে, অবশ্যই এটা একুয়াস হতে হবে। যদি বিক্রিয়া করে তাহলে দেখো কি উৎপন্ন হয়। এইটা হচ্ছে ক্লোরিন নেগেটিভ, পটাশিয়াম পজিটিভ, এটা হচ্ছে OH নেগেটিভ। তাহলে দেখো এই পটাশিয়ামের সাথে মানে K প্লাস এর সাথে Cl বিক্রিয়া করে KCl তৈরি করবে। আর এইখানে দেখো OH যে একটা নেগেটিভ চার্জ আছে, এই নেগেটিভ চার্জ এই ক্লোরিনকে প্রতিস্থাপন করবে। তাহলে এটা কি উৎপন্ন হবে? এই বিক্রিয়াটি হবে দেখো CH3CH2, আর এই নেগেটিভ চার্জ এই নেগেটিভকে নিউক্লিওফাইলকে প্রতিস্থাপন করে এইখানে আসবে হচ্ছে প্লাস, এইখানে আসবে হচ্ছে OH, আর হচ্ছে এই K প্লাসের সাথে Cl বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে KCl। তাহলে দেখো আমাদের এ নাম্বার অপশনে কিন্তু মিলে যাচ্ছে। এই নিউক্লিওফাইল এই নেগেটিভ চার্জকে প্রতিস্থাপন করে এই বিক্রিয়াটি সংঘটিত হয়। সো এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এগুলো চেক করে দেখতে পারো যে এরকম কোন হচ্ছে নেগেটিভ চার্জকে প্রতিস্থাপন করতেছে না। দেখো এই প্রশ্নে বলছে 4 গ্রাম হচ্ছে মিথেন এবং 24 গ্রাম অক্সিজেন গ্যাসের মিশ্রণে মিথেনের মোল ভগ্নাংশ কত বের করতে বলছে। সো মোল ভগ্নাংশ কিভাবে বের করব? মোল ভগ্নাংশ সমান সমান বের করার নিয়ম হচ্ছে নিজের মোল ডিভাইডেড হচ্ছে মোট মোল। তাহলে মোল ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে নিজের মোল ডিভাইডেড মোট মোল। তাহলে আমরা প্রথমে এই দুইটারে মোল বের করি। দেখো প্রথমে মিথেনের NH4 মিথেনের মোল বের করি। মোল বের করার ফর্মুলা হচ্ছে W ডিভাইডেড হচ্ছে M। সো Wটা কত গ্রাম দিয়ে আছে? 4 গ্রাম। আর নিচে হচ্ছে M মানে আণবিক ভর হচ্ছে মিথেনের আণবিক ভর হচ্ছে 16। তাহলে দেখো উপরে 4 দ্বারা কাটলে 1, নিচে 4 দ্বারা কাটলে 4। তাহলে এটা আমরা হচ্ছে মিথেনের মোল ভগ্নাংশ পাইলাম 1/4। এবার আমরা হচ্ছে অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করি। সেম ফর্মুলা হবে W ডিভাইডেড M হবে। W এর পরিমাণ হচ্ছে 24 ডিভাইডেড M। Mটা কি আণবিক ভর, O2 অক্সিজেনের অণুর ভরটা হচ্ছে 32। দেখো এটাকে সরলীকরণ করলে 8 দ্বারা উপরে কাটলে হচ্ছে 3 ডিভাইডেড নিচে 8 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 4। তাহলে আমাদের কার মোল ভগ্নাংশ বের করতে বলছে? CH4। অতএব CH4 মানে মিথেন এর মোল ভগ্নাংশ হবে নিজের মোল। এই মিথেনের মোল কত পাইছি? 1/4 ডিভাইডেড নিচে হবে হচ্ছে মোট মোল। এ মোল আর এ মোল দুইটা যোগ হবে। তাহলে 1/4 প্লাস হচ্ছে 3/4 নিচে হচ্ছে যোগ হবে। তাহলে দেখো উপরে হবে হচ্ছে 1/4 আর নিচে যদি এইটুকুটা লসা করি নিচে হবে 4, উপরে হবে হচ্ছে 1 + 3। তাহলে দেখো এই 4 কাটা যায়, উপরে থাকে হচ্ছে 1 আর নিচে হবে হচ্ছে 1 + 3 মানে 4। 1/4 মানে এটাকে ভগ্নাংশ থেকে পয়েন্ট আকারে লিখলে 0.25 মোল হবে। তাহলে দেখো এই মিথেনের মোল ভগ্নাংশ হচ্ছে 0.25। এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে ব্রাইন কে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়। সো ব্রাইনটা কি? ব্রাইনটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একুয়াস। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একুয়াস মানে কি? সোডিয়াম ক্লোরাইডের সাথে হচ্ছে পানি আছে, H2O আছে। এইটা যদি বিক্রিয়া করো, দেখো এই অপশনগুলোর ভিতর হচ্ছে সোডিয়াম
এখানে হচ্ছে সোডিয়াম প্লাস, আর এই পানিকে ভেঙে এভাবে লেখা যায় এইচ প্লাস আর হচ্ছে ও এইচ মাইনাস। তাহলে দেখো এই সোডিয়াম প্লাস আর হচ্ছে ও এইচ মাইনাস মানে উৎপন্ন করবে ও সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে আর হচ্ছে এইখানে থেকে হচ্ছে এইচ প্লাস আর ক্লোরিন মাইনাস মিলে তৈরি করবে হচ্ছে HCl। তাহলে হচ্ছে ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে দেখো অপশনগুলোর ভিতর দেখো হচ্ছে NaOH আছে, ডি নাম্বার অপশন এইটা উৎপন্ন হবে। আমার হচ্ছে কেমিস্ট্রি অংশ থেকে আসা 24-25 সেশনের সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নে বলছে হচ্ছে যে যৌগের দুইটি কাইরাল কার্বন আছে সে কোন যৌগটা কোনটি? সো কাইরাল কার্বন কি? কার্বনের সাথে আলাদা আলাদা হচ্ছে মূলক থাকবে, মানে একই মূলক বা একই জাতীয় কিছু থাকা যাবে না। এর ভিতর জাস্ট এই সি নাম্বার অপশন বিউটান 2,3 ডায়ল, এইটার হচ্ছে দুইটি করে কাইরাল কার্বন আছে, বাকিগুলো নাই, তোমরা চেক করে দেখতে পারো। আমি জাস্ট এইটা দেখাবো। বিউটান 2,3 ডায়লের সঙ্গে যদি লিখি দেখো CH2 CH এখানে CH3 হবে, CH3 এখানে CH, এখানে হচ্ছে CH, এখানে হবে হচ্ছে CH, আর 2 নাম্বার এবং 3 নাম্বারে একটা করে OH মূলক হবে। 2 নাম্বার কার্বনে একটা, এই 3 নাম্বার কার্বনে একটা OH মূলক হবে। এবার জিনিস খেয়াল করো, এই কার্বনের কথা যদি চিন্তা করে দেখো, এখানে কিন্তু 3টা হাইড্রোজেন একই মূলক আছে, একই জাতীয় আছে, এইটা কিন্তু কাইরাল কার্বন না। বাট এই কার্বনের কথা চিন্তা করে দেখো, এইখানে কিন্তু 3টা হাইড্রোজেন আছে একই জাতীয়, সো এইটাও কিন্তু কাইরাল কার্বন না। বাট এই কার্বনের কথা চিন্তা করে দেখো, এই কার্বনের কয়টা হাত? কার্বনের কিন্তু হচ্ছে 3টা হাতে হচ্ছে আবদ্ধ আছে। দেখো একটার সাথে হাইড্রোজেন, একটার সাথে হচ্ছে ও কার্বনের দেখো হচ্ছে 4টা কিন্তু হাত থাকে, মানে 4 হচ্ছে যোজনী। তাহলে দেখো 4টা হাতে 4টা ভিন্ন মূলক ধরে আছে। দেখো এই একটা হাতের সাথে এইটা ধরে আছে, একটা হাতের সাথে এটা ভিন্ন মূলক ধরে আছে, একটার সাথে CH মানে এইচ মূলক ধরে আছে, আর একটার সাথে এই পুরোটুকু ধরে আছে। তাহলে কিন্তু কার্বনের 4টা হাতে মানে 4টা যোজনীতে 4টা ভিন্ন মূলক আছে। তাহলে এইটা একটা কিন্তু কাইরাল কার্বন। আবার এইটার কথা চিন্তা করি দেখো, এই কার্বনের কথা দেখো, এই কার্বনের কিন্তু 4টা হাত আছে মানে 4টা যোজনী আছে। দেখো কার্বনের সাথে একটা এইচ ধরে আছে, আরেকটা OH মূলক ধরে আছে, আরেকটা হচ্ছে CH3 মূলক ধরে আছে, আরেকটা পুরোটুকু ধরে আছে। তাহলে এই কার্বনের হচ্ছে 4টা যোজনী আছে, 4টা ভিন্ন মূলক আছে। সো এইটা আরেকটা কাইরাল কার্বন, এইটা একটা কাইরাল কার্বন। তাহলে জাস্ট এই বিউটান 2,3 ডাইওলে হচ্ছে দুইটি হচ্ছে কাইরাল কার্বন আছে, আর বাকিগুলোতে কিন্তু 2টা করে কাইরাল কার্বন নাই। তোমরা হচ্ছে চেক করে দেখতে পারো। সো এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আসে 2024-25 সেশনে কেমিস্ট্রি অংশ থেকে এই প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। সো আমার বোঝানোর ক্ষেত্রে ভুলও হতে পারে, আমি মূলত হচ্ছে ম্যাথমেটিক্স পড়াতে বেশি পছন্দ করি। যাই হোক, তা আমি কেমিস্ট্রি পড়াইছি, সো আমি যতটুকু পারছি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করেছি। আর আমি 2024-25 সেশনে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। হয়তো তোমাদের যারা সেকেন্ড টাইম দিচ্ছ তোমাদের সমবয়সী, বা যারা ফার্স্ট টাইম আসো তোমাদের 1 বছরের সিনিয়র হতে পারি। যাই হোক, আমার বোঝানোর ক্ষেত্রে ভুল হতেই পারে, আমি স্বীকার করতেছি, কারণ আমিও কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট। যদি বোঝানোর ক্ষেত্রে ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।